পাখি বা প্রাকৃতিক সম্পদের অভয়ারণ্য, মাছের অভয়ারণ্য। ঠিক আছে, আপনি চাইলেই করতে পারবেন না, আগে গভর্নমেন্টের অনুমতি নিতে হবে। এখন আছেন, সরকার আমাদেরকে কিছু জায়গা নির্ধারণ করে দিয়েছেন ইন্ডাস্ট্রির জন্য, যেটাকে বিসিক বলা হয়, যেটাকে ইপিজেড বলা হয়। যে কেউ হয়তো কোনো প্রশ্ন করতে চাচ্ছেন, জি। স্যার আমি বলতে চাচ্ছিলাম, আপনি এতক্ষণ যা বললেন এটা কি স্যার এনওসির ভিতরে পড়ে? এনওসি? না, 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 এটা এনওসির মধ্যে পড়ে না। ঠিক আছে, এটা এনওসির মধ্যে পড়ে না। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার পড়ে হচ্ছে, এনওসি হচ্ছে কখন নিবেন আপনি। আপনি হচ্ছে যখন হচ্ছে কোনো একটা জায়গার মধ্যে সরকারের কোনো হেডেক নাই, আপনি ওই জায়গায় ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন, বা সরকারের কোনো সেখানে কি নাই, ধরা বাধা নাই, সেক্ষেত্রে হচ্ছে সরকার আপনাকে একটা ডিক্লারেশন দিবে যে আপনি এখানে ইন্ডাস্ট্রি করতে পারবেন, আমাদের কোনো আপত্তি নেই। এটা যেটাকে বলা হয় এনওসি, মানে ঠিক আছে, নো অব্লিগেশন সার্টিফিকেট। সরকারের কোনো সেই জায়গা নিয়ে মাথা ব্যথা না, অব্লিগেশন নাই। আর অবস্থানগত ছাড়পত্র, এটা মানে হচ্ছে সরকারের কি আছে, মাথা ব্যথা আছে, ওই জায়গার মধ্যে আপনার অনুমতি নিতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এনওসি কোন ক্ষেত্রে নিবেন? আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আমার গার্মেন্টস, মানে আমার গার্মেন্টস কোন ক্যাটাগরিতে পড়েছে। আসলে আপনাদের গার্মেন্টস অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস 2023 তফসিল 1, দেয়ার হ্যাজ নো ক্যাটাগরি দ্য গার্মেন্টস। এখানে গার্মেন্টস কে কোনো ক্যাটাগরি করা হয় নাই। সুতরাং আপনার গার্মেন্টস এর জন্য কোনো ছাড়পত্র নিতে হবে না। বাট প্রশ্ন আছে, যদি ওই গার্মেন্টসে কোনো জেনারেটর যদি থাকে, আর সেটা যদি 100 কেবি এর উপরে হয়, সেটার জন্য আপনাকে কি নিতে হবে, ছাড়পত্র নিতে হবে। কথা ক্লিয়ার? তাহলে তার মানে হচ্ছে আপনি সে গার্মেন্টস এর জন্য, গার্মেন্টস মানে কি, সেখানে প্রসেস কি থাকবে, আপনি ফেব্রিক কিনবেন, কাটবেন, কাটার পর সুইং করবেন, ফিনিশিং করবেন, এতটুকুই, এর বাইরে কোনো প্রসেস থাকবে না, যেটাকে কাট টু পেক বলা হয়, অর্থাৎ কাটিং থেকে পেকিং পর্যন্ত। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, অবস্থানগত ছাড়পত্র, বাংলাদেশ সরকারের কিছু কি আছে, প্রকল্প আছে, যেটা সরকার তৈরি করেছেন ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য। তার মধ্যে একটা আছে যেমন বিসিক আছে, তারপরে ইপিজেড আছে। এগুলো হচ্ছে মূলত হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য গভর্নমেন্ট তৈরি করছে। সুতরাং এই ধরনের কোনো জায়গাতে যদি আপনি যদি ইন্ডাস্ট্রি করেন, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির জন্য আপনাকে কি নিতে হবে না, কোনো লাইসেন্স মানে অবস্থানগত ছাড়পত্র আপনাকে নিতে হবে না। বাট আপনাকে পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। কথা বুঝে আসছে? সুতরাং পরিবেশগত ছাড়পত্র নিতে হবে, সেক্ষেত্রে অবস্থানগত ছাড়পত্র নিতে হবে না। কিন্তু যদি এমন জায়গাতে আপনি যদি ইন্ডাস্ট্রি করেন যেখানে সরকার অনুমোদিত কোনো ইন্ডাস্ট্রিয়াল জোন না, এক্ষেত্রে আপনাকে দুটোই নিতে হবে, অবস্থানগত ছাড়পত্র নিতে হবে, পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। আগে আপনি অবস্থানগত ছাড়পত্র নেবেন, তারপরে গিয়ে পরিবেশগত ছাড়পত্র নেবেন। আচ্ছা। ওয়ান মোর কোশ্চেন। ইয়েস। ওকে। স্যার, হ্যাঁ। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে, যেহেতু কার্টোপ্যাক পৃথিবীতে আমার এই অবস্থানগত ছাড়পত্রের কোনো প্রয়োজন নেই, তাই তো স্যার? না, 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 ওটা না, পরিবেশগত ছাড়পত্রের প্রয়োজন নেই, অবস্থানগত ছাড়পত্রের প্রয়োজন তখন নাই যখন আপনার ইন্ডাস্ট্রিটা কোনো বিসিক এর মধ্যে পড়বে অথবা কোনো ইপিজেড এর মধ্যে পড়বে। স্যার এখন কথা হচ্ছে যে যেহেতু ওখানে ওইরকম কোনো প্রসেস নেই, সেক্ষেত্রে একটা বিষয় আমার মাথায় আসতেছে যে ওখানে তো স্যার এসটিপি প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়, সরি বুঝিনি। সিপি, সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট, একটা পরিবেশগত একটা রিকোয়ারমেন্ট থাকে পরিবেশ অধিদপ্তরে। ইসিসি প্রয়োজন হয়?
স্যার আমি এই বিষয়টা জানতে চাচ্ছি, কার্টোপ্যাকে ইসিসি কি কোনো প্রয়োজন হয় কিনা, তাদের কি কোনো যেমন না রেনোল্ড না আর না, আমি বলি যদি কাট টু পেক যদি হয়, অর্থাৎ প্রসেসটা যদি হচ্ছে, আপনার যদি হচ্ছে ফেব্রিক আসলো, কাটিং হইলো, ঠিক আছে, কাটিং হওয়ার পরবর্তীতে হচ্ছে সেই ফেব্রিকটাকে, মানে আপনি সরাসরি ফেব্রিক কিনে আনছেন, এখানে ডাইং কোনো প্রসেস বা কেমিক্যালের কোনো ইস্যু নাই, সরাসরি ফেব্রিক আনছেন, আনার পরবর্তীতে কাটিং ডিপার্টমেন্ট সেটা কাটছে, কাটার পরবর্তীতে কাটিং করার পরবর্তীতে সেটা সুইং হয়েছে, সুইং হওয়ার পরবর্তীতে সেটা ফিনিশিং হয়েছে, প্যাকিং হয়েছে, এই ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনার যদি ওই ইন্ডাস্ট্রির ভিতরে কোনো যদি জেনারেটর যদি থাকে, তাহলে সেখানে অবশ্যই আপনাকে লাইসেন্স নিতে হবে, আর সেই লাইসেন্সটা হবে জেনারেটরের জন্য লাইসেন্স, নট ইন্ডাস্ট্রির জন্য, ওটা জেনারেটরের জন্য লাইসেন্স লাগবে। এবার বুঝে আসছে? যে বিষয়টা আর কি আমি ক্লিয়ার হই, আমি বিষয়টা বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আবার, আমার পরিবেশগত ছাড়পত্র আসতেছে, যে হ্যাঁ, জেনারেটর, সেই ক্ষেত্রে আমার পরিবেশগত একটা ছাড়পত্র ওই কার্টোপ্যাক ফ্যাক্টরির জন্য প্রয়োজন হচ্ছে। এখন কথা হলো যে স্যার, একটা বিষয় হচ্ছে যে পরিবেশগত ছাড়পত্র থাকলে তো তারা অবশ্যই এখানে ভিজিট করবে, ওনারা একটু ইন্সপেকশনে আসবে। সেই হুম, ক্ষেত্রে তাদের কি থাকতে পারে, যেহেতু ফ্যাক্টরিটা চলতেছে, ওয়ার্কার আছে, ঋণ এসটিপির জন্য কি ওনারা কোনো ফোর্স করতে পারে কিনা? এসটিপির জন্য, এসটিপি, জি জি, এসটিপি। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই কোশ্চেনটা ওকে। এসটিপির জন্য এখনো সরকার বাধ্যবাধকতা করেনি এসটিপির জন্য। আপনি যদি সেখানে যদি হচ্ছে আপনি, হ্যাঁ এখানে কথা আছে, আপনি যে সিওয়ারেজ যেটা আছে অর্থাৎ হিউম্যান ওয়েস্ট, আপনি সেটা কিভাবে হচ্ছে রিলিজ করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে। আপনি যদি সরাসরি যদি হচ্ছে সেটি পরিবেশের মধ্যে যদি হচ্ছে রিলিজ করে দেন, অর্থাৎ উইদাউট কোনো সেপটিক ট্যাঙ্ক, তাহলে সেখানের মধ্যে হচ্ছে পরিবেশ অধিদপ্তর সেটার জন্য আপনাকে ধরবে। ঠিক আছে, এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর আপনাকে ধরবে। আদারওয়াইজ যদি আপনি যদি সেপটিক ট্যাঙ্কের থ্রুতে যদি আম, সেটি যদি হচ্ছে রিলিজ করেন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে পরিবেশ অধিদপ্তর ধরবে না। ক্লিয়ার? জি। ক্লিয়ার। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমরা হচ্ছে আলোচনা একটু, 1 মিনিট আপনাদের, আচ্ছা আপনাদেরকে একটু বিরতি দিই, আমাদের যেহেতু আরো লং টাইম আলোচনা আছে, আমরা একটু হালকা একটু বিরতিতে যাই, কি বলেন সবাই? আপনাদের হচ্ছে এখন হচ্ছে 9টা 21 বাজে, ঠিক আছে, 9টা 25 আপনারা আবার হচ্ছে যদি কোনো ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা যান, গিয়ে সেরে আসেন।
আচ্ছা ঠিক আছে, আমরা আবার সবাই অ্যাক্টিভ হয়ে যাই। আহ ঠিক আছে। আচ্ছা, সবাই আসছেন? সবাই আছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অবস্থানগত ছাড়পত্র পরিবেশগত ছাড়পত্রের জন্য আমরা আসলে তাহলে আশা করি ক্লিয়ার হয়েছেন কোথায় অবস্থানগত ছাড়পত্র লাগবে, কোথায় পরিবেশগত ছাড়পত্র লাগবে, আর কোথায় দুটোই লাগবে। ঠিক আছে, এখন আসেন পরবর্তীতে। এরপর অবস্থানগত ছাড়পত্র, এটা হচ্ছে ধারা হচ্ছে 7-এ আছে, এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস 2023 ধারা হচ্ছে 7-এ সেটি আছে। এখন 8-এ কি আছে? অবস্থানগত ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, ওই যে আমি অলরেডি বলে দিয়েছি, যদি কোনো সরকারের উন্নয়ন প্রকল্প অথবা কোন সেন্সিটিভ যদি এরিয়া হয়, যেমন পরিবেশের কোনো সমস্যা হইতে পারে অথবা মানুষের জনজীবনে কোনো সমস্যা হইতে পারে, এই ধরনের যদি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে অবস্থানগত ছাড়পত্র দিতে সরকার বিবেচনা করবে, দিতে চাইবে না। আর যদি সেটা যদি না হয়, সরকার যদি জোনে যদি সেটা হয় ইন্ডাস্ট্রির জন্য, সেখানে অবস্থানগত ছাড়পত্রের কোনো প্রয়োজন নেই। আর যদি সরকারের যদি কোনো হচ্ছে অব্লিগেশন না থাকে, তাহলে আপনাকে কি দিবে? অবস্থানগত ছাড়পত্র দিয়ে দিবে। এবার আসেন 9, ধারা 9 হচ্ছে সবুজ শ্রেণী শিল্প প্রতিষ্ঠান প্রকল্প সমূহকে পরিবেশগত ছাড়পত্র প্রদান পদ্ধতি। এখন আসেন, এই যে এখানের মধ্যে হচ্ছে একটা কথা বলা বলা হয়েছে যে ফরম 3, আপনি যদি হচ্ছে কোন একটা নতুন ইন্ডাস্ট্রি যদি তৈরি করেন, সেই ইন্ডাস্ট্রির জন্য আপনি যদি হচ্ছে আবেদন করেন, মানে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের জন্য যদি আপনি আবেদন করেন, সে আবেদনটা কিরকম হবে, কেমনে আবেদন করবেন, এটারও কিন্তু একটা ফরম্যাট সরকার তাদের এই যে এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস 2023-তে দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে কিরকম আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ফরম 1। অর্থাৎ ফরম 1-এর মধ্যে হচ্ছে আপনি যদি হচ্ছে আপনার এলাকার পরিবেশের যদি কোন একটা মানুষ একটা ইন্ডাস্ট্রির মাধ্যমে ক্ষতি করতেছে, অথবা হচ্ছে আপনার নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরে বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার সরকারকে কি দিবেন? অভিযোগপত্র দায়ের করবেন না, একটা অভিযোগ দিবেন পরিবেশ অধিদপ্তর বাড়ায়, সেই অভিযোগটা লেখার পদ্ধতি হচ্ছে এই যে ফর্মের মধ্যে লিখবেন, এই পদ্ধতিতে আপনি লিখবেন। ঠিক আছে, যে এভাবে থাকবে যে বরাবর মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অমুক, তারপরে প্রেরক আপনার নাম ঠিকানা তা থাকবে, মহোদয় আমি পরিবেশ দূষণ পরিবেশের অবক্ষয়জনিত একজন ক্ষতিগ্রস্ত অথবা সম্ভাব্য ক্ষতির আশঙ্কাগ্রস্ত ব্যক্তি হিসেবে আইনের ধারা 8-এর উপধারা 1-এর আওতায় পরিবেশের ক্ষতি অথবা পরিবেশের ক্ষতির আশঙ্কা সম্পর্কে প্রতিকারের প্রার্থনা করিতেছি। তার মানে দেখেন, আপনারা আজকে কোর্সের মাধ্যমে জানলেন, আপনি যদি মনে করেন আপনার প্রতিবেশীর মাধ্যমে আপনার পরিবেশগত কোনো ক্ষতি হচ্ছে, তাহলে আপনি সরকারের কাছে বা পরিবেশ অধিদপ্তরের কাছে সেটা কি দিতে পারবেন? অভিযোগ দায়ের করতে পারবেন। ঠিক আছে, আর এই চিঠির ফরম্যাটের মাধ্যমে আপনি কি করবেন? সেই অভিযোগটা দিবেন। এখন আমরা যেহেতু হচ্ছে আমাদের যে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের জন্য আমাদেরকে ফরম, এগুলাকে বলা হয় ফরম 3-তে আপনাকে আবেদন করতে হবে। তাহলে যে ফরম 3টা কিরকম দেখি, আমরা দেখে আসেন। এটাকে বলা হয় ফরম 3। ঠিক আছে, এই ফরম 3-তে বরাবর কাকে দিবেন? পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বা পরিচালক, তাদেরকে দিবেন। তাদের ঠিকানা থাকবে কোন জেলায়, আপনার জেলায়। ঠিক আছে, যে পরিবেশের অফিস থাকবে পরিবেশ অধিদপ্তর, তাদেরকে দিবেন, সেই ঠিকানাটা থাকবে, জনাব আমি আমার প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান শিল্প প্রতিষ্ঠান এর জন্য নিম্নে প্রদত্ত তথ্যাদি কাগজপত্র জমা প্রদান করিয়া অবস্থানগত ছাড়পত্র অথবা পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করিতেছি। কি কি থাকবে? আপনার শিল্প প্রতিষ্ঠানের নাম থাকবে, শিল্প প্রতিষ্ঠান অবস্থানগত ঠিকানা থাকবে, অফিসের বর্তমান ঠিকানা, প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠান, সম্ভাব্য প্রকল্প ব্যয়, অর্থাৎ আপনার ইন্ডাস্ট্রিতে কত টাকা ইনভেস্টমেন্ট করছেন সেই প্রকল্প ব্যয়, জমির পরিমাণ, নির্মাণ শুরুর তারিখ, নির্মাণ সমাপ্তির তারিখ। ঠিক আছে, শিল্প প্রতিষ্ঠানের পরীক্ষামূলক উৎপাদনের সম্ভাব্য তারিখ। এরপরে বিদ্যমান যদি শিল্প প্রতিষ্ঠান হয়, উপরেরটা কয় হয়েছে প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠান, বাট হচ্ছে আপনি অলরেডি শিল্প প্রতিষ্ঠান করে ফেলেছেন, মানে বিদ্যমান আছে, সেক্ষেত্রে কি কি থাকবে? শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরীক্ষামূলক উৎপাদন শুরুর তারিখ, কবে আপনি পরীক্ষামূলক উৎপাদন শুরু করছেন, মোট বিনিয়োগকৃত অর্থ কত টাকা ইনভেস্টমেন্ট করছেন, এই বিষয়টুকুলো থাকবে। প্রস্তাবিত প্রকল্প বা পরিবেশগত সংকটাপন্ন এলাকায় কিংবা তফসিল নয়ে বর্ণিত নিষিদ্ধ এলাকার অন্তর্ভুক্ত কিনা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বেশিরভাগে নাই দিতে হবে। যদি ওই ধরনের সংকটাপন্ন এলাকা বা পরিবেশগত, তাহলে সেখানে ইন্ডাস্ট্রি করতে পারবেন না। আচ্ছা, এরপরে কি কি থাকবে?
আপনার হচ্ছে উৎপন্ন পণ্যের নাম কি তৈরি করবেন সেখানে, এবং পরিমাণ মাসিক দৈনিক বার্ষিক উৎপাদনের পরিমাণ কি, কতটুকু, কত টন উৎপাদন করবেন, কাঁচামাল কি কি ব্যবহার করবেন, এরপর কাঁচামালের উৎস কোথায় থেকে কাঁচামাল আনবেন, পানির ব্যবহারের পরিমাণ, ঠিক আছে, পানির উৎস কোথায় থেকে পানিটা ব্যবহার করবেন, জ্বালানির নাম এবং পরিমাণ, বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ, এই যে যাবতীয় তথ্যগুলো আছে সবগুলো তথ্য আপনাকে কি করতে হবে, এই 22টা তথ্য আপনাকে পূরণ করতে হবে। পূরণ করার পরবর্তী যিনি উদ্যোক্তা তার নাম থাকবে, ঠিকানা থাকবে, স্বাক্ষর থাকবে, সিলমোহর থাকবে। ঠিক আছে, ইভেন আপনি হচ্ছে কি করবেন, এই যে রিলেটেড উপরে যেগুলা পূরণ করছেন রিলেভেন্ট সবগুলা বিষয়ের কাগজপত্র আপনাকে এই যে চিঠিটার সাথে, এই অ্যাপ্লিকেশনের সাথে দাখিল করতে হবে পরিবেশ অধিদপ্তরে। সরি একটু ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা, তাহলে হচ্ছে ফর্ম 3 আপনারা দেখেছেন যে ফর্ম 3 কি রকম, সেখানে কি কি ইনফরমেশন থাকে, এই সবগুলো বিষয় এখানের মধ্যে হচ্ছে আপনারা পূরণ করতে হবে। পূরণ করে তারপর আপনারা কি করবেন, উল্লেখ করবেন, সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে, নতুন যদি কোনো ইন্ডাস্ট্রি শিল্প প্রতিষ্ঠান আপনি তৈরি করেন সেটার জন্য পরিবেশের যে ছাড়পত্রের জন্য আপনি আবেদন দাখিল করবেন, সে আবেদনটা হবে। আর আবেদন প্রাপ্তির 7 দিনের মধ্যে, এই যে উপধারা 5-এর মধ্যে আছে 7 দিনের কার্য দিবসের মধ্যে পরিবেশ অধিদপ্তর কি করবেন, সেটার জন্য সরেজমিনে পরিদর্শন করবেন। পরিদর্শন করে তারপরে আপনাকে পরবর্তীতে সেটা আপনাকে দাখিল করবেন, আপনার লাইসেন্সটা দাখিল করবেন। এক্ষেত্রে যদি আপনার আবেদন যদি না মঞ্জুর হয়, অর্থাৎ আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেই ইনফরমেশন গুলো সঠিক যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তারা কি করবেন, আপনার আবেদনটি না মঞ্জুর করবেন। আর না মঞ্জুর করে আপনাকে কি করবেন, তারা একটা না মঞ্জুর করার যে কারণ আছে, কারণ সহকারে আপনাকে তারা একটা নোটিশ প্রদান করবে। ঠিক আছে, এরপর আসেন হলুদ শ্রেণীর ক্যাটাগরি। হলুদ শ্রেণীর ক্যাটাগরি সেম প্রসিডিউরটা আপনাকে কি করবে, যে আপনাকে ফর্ম 3-তে আবেদন করতে হবে। আর আবেদন যদি না মঞ্জুর হয় তারা কি করবেন, সেটাকে আপনাকে একটা লিখিত নোটিশের মাধ্যমে জানাবেন। আর আবেদন করার 7 দিনের মধ্যে তারা কি করবেন, না সরেজমিনে আপনার ইন্ডাস্ট্রি ভিজিট করতে আসবে পরিবেশ অধিদপ্তরের লোকজন। কমলা শ্রেণীর জন্য, ঠিক আছে, সেম আপনাকে হচ্ছে কি করতে হবে, এই যে তফসিল 1-এর কমলা শ্রেণীর, আমরা ওই যে ইন্ডাস্ট্রির কতগুলো ক্যাটাগরি দেখেছি না, সেখানের মধ্যে হচ্ছে তফসিল 1-এর কমলা শ্রেণীর 1 থেকে 62 নাম্বার যদি কোনো ইন্ডাস্ট্রি হয়, সেক্ষেত্রে সরাসরি আপনার যদি পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় হয় অথবা মহানগর কার্যালয় হয়, তারা আপনাকে সরাসরি লাইসেন্স ইস্যু করবে। কিন্তু যদি তফসিল 63 থেকে 113 নাম্বারের ক্যাটাগরি কোনো ইন্ডাস্ট্রি হয়, তাহলে সেক্ষেত্রে মহানগর জেলা কার্যালয় আপনাকে লাইসেন্স দিতে পারবে না, সরাসরি প্রধান কার্যালয় আপনাকে লাইসেন্স দিতে হবে, এদের রাইটস নাই। আর রেড ক্যাটাগরি যত ইন্ডাস্ট্রি আছে, রেড ক্যাটাগরির সকল ইন্ডাস্ট্রির লাইসেন্স হবে সরাসরি আপনার হচ্ছে যে পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয় আছে সেখান থেকে, কোনো মহানগর বিভাগীয় কার্যালয় কোনো কিছু আপনাকে লাইসেন্স ইস্যু করতে পারবে না। আচ্ছা, কমলা শ্রেণী। আচ্ছা, একজন আপনার আমাকে প্রশ্ন করেছে, মনে আছে কিনা আপনার জানি না, যে এই যে স্যার আপনি বলতেছে মেয়াদ কতদিন হবে, ঠিক আছে, এটা কোথায় পাবো? দেখেন,
পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023-এর ধারা 20-এ উল্লেখ আছে অবস্থানগত ছাড়পত্র পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ সবুজ শ্রেণীর শিল্প প্রতিষ্ঠানের প্রকল্পের পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ হবে উহা ইস্যুর 5 বছর পর্যন্ত এবং 5 বছর অন্তর অন্তর সেটি নবায়নযোগ্য হইবে। তার মানে আপনার সবুজ শ্রেণীর যদি কোনো শিল্প প্রতিষ্ঠানের জন্য যদি হচ্ছে ছাড়পত্র নেন সেটার মেয়াদ হবে 5 বছর, হলুদ শ্রেণীর সেটার জন্য হচ্ছে 2 বছর, 2 বছর অন্তর অন্তর আপনাকে কি করতে হবে, নবায়ন করতে হবে। এবং কমলা এবং লাল শ্রেণীর যদি কোনো ইন্ডাস্ট্রি করেন সেই ইন্ডাস্ট্রির জন্য আপনার লাইসেন্সের মেয়াদ হবে 1 বছর, অর্থাৎ 1 বছর অন্তর অন্তর আপনাকে কি করতে হবে, সেটি নবায়ন করতে হবে। এখন আসেন পরিবেশগত ছাড়পত্র এবং নবায়নের পদ্ধতি। এখন আপনি কিভাবে নবায়ন করবেন? এই যে তখন হচ্ছে আপনাকে বলেছে যে আপনি যদি নতুন কোনো যদি হচ্ছে ছাড়পত্র যদি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার ফর্ম 3-তে আপনাকে আবেদন করতে হবে। বাট এখানে বলে দিয়েছে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে পরিবেশগত ছাড়পত্র নবায়নের জন্য ফর্ম 5-এ পূরণপূর্বক তফসিল সাথে উল্লিখিত ফি প্রদানপূর্বক বিধি 7-এ অনুযায়ী সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করতে হবে। তার মানে বলে দিয়েছে ফর্ম 5-এ আমাদেরকে সেটা কি করতে হবে, নবায়নের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং তফসিল সাথে উল্লিখিত ফি কত টাকা সেটা আমরা এখন দেখব। এখন আসেন আমরা হচ্ছে ফর্ম 5 দেখি। এটা হচ্ছে ফর্ম 4। এই যে এটা হচ্ছে ফর্ম 5, এটাকে বলা হয় ফর্ম 5। ঠিক আছে, এখন ফর্ম 5-এও সেই আগের মতোই আছে। এখানে জাস্ট হচ্ছে উল্লেখ আছে, জনাব আমি আমার বিদ্যমান শিল্প প্রতিষ্ঠান প্রকল্পের জন্য নিম্ন প্রদত্ত তথ্যাদি সহ কাগজপত্র জমা প্রদান করিয়া পরিবেশগত ছাড়পত্র নবায়নের জন্য আবেদন করিতেছি। পরিবেশ আপনার প্রতিষ্ঠানের নাম হবে, শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদিত পণ্য বা তার নাম হবে এবং কতটুকু আপনি উৎপাদন করেন সেটা হবে। প্রকল্পের ক্ষেত্রে প্রকল্প প্রধান কার্যালয় কার্যক্রম, ঠিক আছে, সেটা হবে পরিবেশগত ছাড়পত্র জারির স্মারক নাম্বার। আপনাকে যখন হচ্ছে পরিবেশগত ছাড়পত্র প্রদান করবেন সেখানে একটা নাম্বার থাকবে যেটাকে স্মারক নাম্বার বলা হয়, সেই স্মারক নাম্বারটা দিতে হবে এবং তারিখটা উল্লেখ করতে হবে। ইভেন সেটার মেয়াদ কত দিন তারিখে চলে যাবে সেই মেয়াদটাকে আপনাকে কি করতে হবে, সর্বশেষ নবায়নের তারিখ সেখানে উল্লেখ করতে হবে। ইভেন মেয়াদ উত্তীর্ণের তারিখটা আপনাকে উল্লেখ করতে হবে। প্রকল্পের বিনিয়োগ কিন্তু অর্থ উল্লেখ করবেন। ছাড়পত্র নবায়নের ফি বাবদ আপনি যেই টাকাটা জমা দিবেন, ঠিক আছে, সেখানে কত টাকা জমা দিবেন সেই টাকাটা একটা ট্রেজারি চালান হবে, ব্যাংক চালান হবে, সেই ব্যাংকের চালান নাম্বার এখানে দিতে হবে, ব্যাংকের নাম্বার দিতে হবে, তারিখ দিতে হবে, শাখা দিতে হবে। এরপরে মূসক যে আপনাকে ব্যাট দিবেন সেই ব্যাটের ইনফরমেশন গুলো দিতে হবে। তারপরে কারখানা বা প্রকল্পের কার্যক্রম, ঠিক আছে, কারখানা প্রকল্পের বর্তমান কার্যক্রম চালু আছে, যদি চালু থাকে হ্যাঁ দিবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। বন্ধ যদি থাকে তাহলে বন্ধ দিয়ে সেখানে কয় তারিখে বন্ধ হয়েছে সেটা দিতে হবে। আর কারখানা উৎপাদন প্রক্রিয়া বা প্রকল্পের কার্যক্রম কোনো পরিবর্তন হয়েছে কিনা, যদি কোনো পরিবর্তন হয় তাহলে হচ্ছে সেখানে কি দিবেন, পরিবর্তন হইলে সেখানে হ্যাঁ দিয়ে, হ্যাঁ হইলে নিম্ন তথ্য প্রদান করুন। ঠিক আছে, সেটা হচ্ছে কি করতে হবে, এই যে এর পরবর্তীতে হচ্ছে তথ্যগুলো দিবেন। সেখানে যে আপনি যখন ইন্ডাস্ট্রি করেছেন আপনার এখানে কঠিন বর্জ্য হবে, সলিড ওয়েস্ট হবে, এই ওয়েস্টের বিবরণ দিবেন, পরিমাণ দিবেন, তরল বর্জ্য যদি হয় সেটা দিবেন। এই ইনফরমেশন সবগুলো দিয়ে আপনাকে এটা পূরণ করতে হবে। পূরণ করে তারপরে পরিবেশ অধিদপ্তরে সেটা কি দিবেন, আপনি জমা দিবেন। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে আমরা দেখব হচ্ছে কত টাকা, টাকার হিসেবটা আমরা একটু দেখি। এগুলো হচ্ছে দেখেন আরেকটা জিনিস, তফসিল 2, ওই যে ওয়াটারের যে আপনার আমাদের বিভিন্ন প্যারামিটার থাকে না, যে আমার পানির যে প্যারামিটার মান মাত্রা কত থাকতে হবে, ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠস্থ পানির মান মাত্রা কত থাকতে হবে এখানে উল্লেখ আছে, স্ট্যান্ডার্ড ওয়াটার স্ট্যান্ডার্ড গুলো আছে, ঠিক আছে। এর পরবর্তীতে উপকূলীয় পানির মান মাত্রা কত সেটা আছে। সুপেয় পানি, খাবার পানি, এই যে অনেকে কনফিউশন হয়ে যায় যে আপনার যখন ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে খাবার পানি টেস্ট করবেন কি কি প্যারামিটার টেস্ট করবেন, কোনগুলা টেস্ট করবেন, দেখেন এখানে উল্লেখ করা আছে। সুপেয় পানির জন্য আপনার হচ্ছে
পিকেল কোলিফর্ম টেস্ট করতে হবে। ইভেন সেটা হচ্ছে 100 সিএফএম, মানে হচ্ছে 0 সিএফএম থাকতে হবে মানমাত্রা, সরি সিএফইউ থাকতে হবে। আপনার টেস্ট করবেন 100 মিলির মধ্যে কত সিএফইউ আছে, 0 সিএফইউ হইতে হবে। এরপরে টোটাল কোলিফর্ম সেটা আপনাকে টেস্ট করতে হবে, পিকেল কোলিফর্ম, টোটাল কোলিফর্ম। এর পরবর্তী হচ্ছে প্রি রেসিডুয়াল ক্লোরিন থাকতে হবে, কতটুকু থাকা যাবে, 0.2 মিলিগ্রাম, এর বেশি থাকা যাবে না। নাইট্রেট আপনাকে টেস্ট করতে হবে, আর্সেনিক টেস্ট করতে হবে, টার্বিডিটি, এই যে যতগুলো এখানে মধ্যে প্যারামিটার আছে, এই প্যারামিটার গুলো আপনি বেসিক্যালি টেস্ট করবেন। তাহলে আপনাদের আশা করি কনফিউশন থাকার কথা না, অর্থাৎ পরিবেশ অধিদপ্তর ডিসাইড করে দিবে আপনার কোন কোনগুলা মাস্ট টেস্ট করতে হবে। ঠিক আছে, এটা আপনার স্যার fact। বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর তাদের স্ট্যান্ডার্ড অনুসারে যে প্যারামিটার গুলো সিরিজে নির্ধারণ করে দেয়, সেই ক্ষেত্রে প্যারামিটার টেস্টের যে কস্টিং এর বিষয়টা, সেটা কি কোনো স্লাইড আছে, শেয়ার করবেন? মানে প্যারামিটারের যে স্ট্যান্ডার্ড গুলা ওটা, না স্যার, প্যারামিটারের স্ট্যান্ডার্ড গুলো আমরা অলমোস্ট জানি, আপনি এই বিষয়টা শেয়ার করছেন, কিন্তু প্যারামিটার টেস্ট করাতে পরিবেশ অধিদপ্তর তখন কিন্তু একটা টাকা চার্জ করে, কিছু অ্যামাউন্ট চার্জ করে। যে ওটার আচ্ছা স্লাইডটা কি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি চার্জটা এইখানের মধ্যে হচ্ছে আসলে টেস্ট, এই যে ওইটা দেখাচ্ছি, ওটা দেখাবো আপনাদেরকে, সামনে দেখাচ্ছি টাকা যেটা আছে, তাই না, অ্যামাউন্ট। হ্যালো। প্যারামিটার ওয়াইজ, প্রত্যেকটা প্যারামিটার কোন হ্যাঁ হ্যাঁ, প্যারামিটারের জন্য করতেছে? আচ্ছা ঠিক আছে, সেটা দেখাচ্ছি, সেটা দেখাচ্ছি, একটু একটু যাই হোক, আমি আস্তে আস্তে যাচ্ছি সেটা। ঠিক আছে, আপনাদের এই যে দেখেন, অবস্থানগত ছাড়পত্র এবং পরিবেশগত ছাড়পত্রের দুইটা ফি আপনাকে দিতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে ওই আবেদন ফি, ইভেন আরেকটা হচ্ছে প্রসেসিং ফি। আগে আমরা প্রসেসিং ফি তফসিল 6 উল্লেখ আছে, এই যে তফসিল 6 এখানে দেখেন, আপনার যদি কোনো হলুদ ক্যাটাগরি ইন্ডাস্ট্রি হয় সেক্ষেত্রে আপনাকে 2,000 টাকা দিতে হবে, এটা হচ্ছে লাইসেন্সের জন্য। আপনার যদি কমলা ক্যাটাগরির যদি হয় 5,000, রেড ক্যাটাগরির জন্য হলে 10,000 টাকা আপনাকে দিতে হবে। এটার সাথে যোগ হবে কি, ভ্যাট যোগ হবে, এটার সাথে নির্ধারিত পরিমাণ 15% হারে ভ্যাট যুক্ত হবে। এখন আসেন, আপনার মূল লাইসেন্সের টাকা কত আসবে, হিসাব কিভাবে করবেন দেখেন। দেখতেছেন তফসিল 7, তফসিল 7 দেখতেছেন। এখন আপনাকে এই যে দেখেন, এখানে একটা কথা আছে, বিবরণ, বিনিয়োগকৃত অর্থের পরিমাণ। আপনার ইন্ডাস্ট্রি যদি ইনভেস্টমেন্ট 1 থেকে 5 লক্ষ টাকা হয়, ছাড়পত্র ফি হবে 3,000 টাকা। আর যখন আপনি 3,000 টাকা দিয়ে ছাড়পত্র আগে নিয়েছেন, নতুন ছাড়পত্র যখন আপনি নবায়ন করবেন, নবায়ন ফি হবে তার অর্ধেক, যেটা হচ্ছে কলাম 5-এর মধ্যে দেখেন। 5-এর মধ্যে কি বলেছে, নবায়ন ফির টাকা কলাম 4-এ বর্ণিত ফি এর অর্ধেক, তার মানে 3,000 টাকা হলে আপনার নবায়ন ফি হবে 1,500 টাকা। আপনার যদি 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা হয় সেক্ষেত্রে 6,000 টাকা। এভাবে করে আপনার যদি ইন্ডাস্ট্রিতে 5 কোটি টাকা হইতে 20 কোটি টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে আপনার পরিবেশগত ছাড়পত্রের জন্য আপনাকে 80,000 টাকা দিতে হবে, নতুন ছাড়পত্রের জন্য। ঠিক আছে, আর হচ্ছে নবায়ন ফি হবে তার অর্ধেক, তার মানে 40,000 টাকা। এখন আপনি একটা জেনারেটর কিনছেন আপনার ইন্ডাস্ট্রির জন্য, সেই জেনারেটরের দাম হচ্ছে 1.5 কোটি টাকা। তাহলে 1.5 কোটি টাকার কত টাকা আপনাকে দিতে হবে, তার মানে হচ্ছে 1 কোটি থেকে 5 কোটি টাকা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পরিবেশগত ছাড়পত্রের জন্য 40,000 টাকা দিতে হবে। আর নবায়ন ফি হবে 20,000 টাকা। এটার সাথে কি যোগ হবে, এটার সাথে ভ্যাট যোগ হবে 15%। ক্লিয়ার, বুঝে আসছে? আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন আছে, আরেকটা জায়গা আছে, অর্থনীতি কোড
আপনার যে ওই যে একটা লাইসেন্স, সরি, একটা যে চালান তৈরি করে যে আপনি যে ব্যাংকে টাকাটা জমা দিবেন, সে কোড কোন কোডে জমা দিবেন? এই যে কোডটা হচ্ছে অর্থনৈতিক কোড যেটা আছে, এটাতে জমা দিতে হবে। এটার বাইরে যদি জমা দেন তাহলে ওই টাকাটা অন্য জায়গায় চলে যাবে, আপনারা ঝামেলায় পড়ে যাবেন। এই কারণে টাকা জমা দেওয়ার সময় অবশ্যই কোডটা চেক করে নেবেন। 14-22-319 এই কোডের মধ্যে টাকা জমা দিতে হবে। অর্থনৈতিক কোড হবে এটা। এবার আপনাদের প্রশ্ন ক্লিয়ার হয়েছেন? কত টাকা লাগবে লাইসেন্সের জন্য? হ্যালো? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই যে এখান থেকে আপনারা নির্ধারণ করবেন, বের করবেন, ঠিক আছে? যেমন আপনার আপনার ইন্ডাস্ট্রি যদি ইনভেস্টমেন্টের যদি 50 কোটি থেকে 100 কোটি টাকা হয়, তাহলে 2,40,000 টাকা। যেমন আমার হচ্ছে, আমার ফ্যাক্টরিতে প্রায় হচ্ছে 150 কোটি টাকা ইনভেস্টমেন্ট, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য হচ্ছে 2,40,000 টাকা লাইসেন্সের। আচ্ছা, আরেকটা জিনিস দেখি আমরা। এটা হচ্ছে ইট ভাটার জন্য ইন্ডাস্ট্রিটা দেখিয়েছিলাম। এবার আসেন, আপনি যেটা প্রশ্ন করেছেন তখন, টেস্ট প্যারামিটার জন্য আমার কত টাকা আসবে? দেখেন, কোলিফর্ম যদি আপনি টেস্ট করেন 2,000 টাকা আপনাকে দিতে হবে, ঠিক আছে? ক্লোরিন টেস্ট করলে 1,000 টাকা, আয়রন টেস্ট করলে 1,600 টাকা। এভাবে আপনি যদি কালার টেস্ট করেন 300 টাকা। তারপরে ইসি অর্থাৎ ইলেকট্রিক কন্ডাক্টিভিটি যদি টেস্ট করেন 400 টাকা। পিএস টেস্ট করার জন্য 300 টাকা। সাসপেন্ডেড সলিড 1,200 টাকা। তারপরে টিএস টোটাল সলিড 800 টাকা। টিডিএস 800 টাকা। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে কোথায় আছে? এটা হচ্ছে আপনার তফসিল 8-এ আছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে ছিল কিনা জানি না, তফসিল 9 দেখি এখানে তফসিল 9টা আনছি কিনা। এই যে আপনি যদি হচ্ছে এয়ার যদি টেস্ট করেন, বায়ুর মানমাত্রা টেস্ট করেন, তার জন্য খরচ এগুলা, এসপিএম, পিএম, PM10, ঠিক আছে? এগুলো শব্দের জন্য সাউন্ড টেস্ট 600 টাকা করে। তার মানে আপনি যদি জেনারেটর যদি সাউন্ড টেস্ট করেন, মনে রাখবেন জেনারেটরের লাইসেন্সের জন্য কিন্তু হচ্ছে তারা রিকোয়ারমেন্ট দিয়ে যায় বছরে আপনাকে কি করতে হবে, 2 বার অথবা 1 বার আপনার জেনারেটরের সাউন্ড টেস্ট করতে হবে। এখন সাউন্ড টেস্টের টাকা কত আসবে? মূলত হচ্ছে এটাকে অ্যাম্বায়েন্ট সাউন্ড বলা হয়, ঠিক আছে? অ্যাম্বিয়েন্ট নয়েজ হচ্ছে আপনার হচ্ছে একটা দিকের জন্য 600 টাকা। তার মানে আপনার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4 দিকের করবেন, তার মানে হচ্ছে 2,400 টাকা খরচ আসবে। এ হচ্ছে টোটাল ইয়েটা। আর হচ্ছে আমরা দেখি আমাদের মোটামুটি নবায়ন ফি, সেটা আমরা হচ্ছে বলেছি, আলোচনা করেছি নবায়ন ফি। এবার হচ্ছে অবস্থানগত ছাড়পত্র, পরিবেশের ছাড়পত্র ব্যতি রেখে আপনি যদি কোনো ইন্ডাস্ট্রি পরিচালনা করেন, এক্ষেত্রে আপনার কি হবে, কিভাবে জরিমানা করবে, তাই না? এটা একটু জানা দরকার আমাদের। সহজ কথায়, বিধি 6-এ উল্লিখিত প্রযোজ্য ক্ষেত্রে অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত কোন শিল্প প্রতিষ্ঠান প্রযোজ্য ক্ষেত্রে অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত কোন শিল্প প্রতিষ্ঠান প্রকল্প পরিচালিত হইতেছে বলিয়া তথ্য পাওয়া গেলে মহাপরিচালক উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে কারণ দর্শাইবার জন্য অনধিক 10 কার্যদিবস সময় প্রদান করিয়া নোটিশ প্রদান করবেন। এর পরবর্তীতে হচ্ছে উপবিধি 1 অনুযায়ী কারণ দর্শানোর জবাব প্রাপ্তির অনধিক 7 কার্যদিবসের মধ্যে মহাপরিচালক সংশ্লিষ্ট সকলের অনুপস্থিতিতে শুনানির ব্যবস্থা গ্রহণ করিবে। তাহলে শুনানি মানে আপনাকে ডাকাবে। আপনি যখন 10 দিন দিবে আপনাকে সময় কারণ দর্শানোর জন্য, আপনি নোটিশ তাদেরকে দিবেন, লিখিতভাবে জবাব দিবেন কেন আপনি ইন্ডাস্ট্রি পরিচালনা করছেন উইদাউট ইসিসি ছাড়া।
এরপরে 7 কার্য দিবস পরে শুনানির ব্যবস্থা গ্রহণ করবে। সেখানে আপনি যাবেন, আপনার কাগজপত্র যা কিছু আছে ডকুমেন্ট সবগুলো নিয়ে যাবেন। এরপরে উপবিধি 2 অনুযায়ী শুনানি গ্রহণের পর মহাপরিচালক সন্তুষ্ট না হইলে প্রয়োজনীয় নির্দেশনা জারি সহ উক্ত শিল্প প্রতিষ্ঠান প্রকল্পের কার্যক্রম বন্ধ করিয়া বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি সেবা সংযোগ বিচ্ছিন্ন করিবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করিবেন অথবা প্রয়োজনীয় অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। উনি যদি সন্তুষ্ট না হয় মহাপরিচালক, তাহলে কি করবেন? আপনার ইন্ডাস্ট্রি বন্ধ করে দিবে। কথা সোজা, ইন্ডাস্ট্রি চালাতে পারবেন না। এর পরবর্তীতে যদি আবার যখন আপনাকে নোটিশ দিবে যে আপনি কেন, ওই সময়টাতে আপনি ইন্ডাস্ট্রি কিন্তু চালাতে পারবেন না, আপাতত বন্ধ রাখবেন। এর পরবর্তীতে নোটিশ দেওয়ার পরে, তার পরবর্তীতে জবাব দেওয়ার পরে সন্তুষ্ট হলে তারপর ইন্ডাস্ট্রি পরিচালনা করতে পারবেন। এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে স্যার, আমার কি ইন্ডাস্ট্রি পার্মানেন্ট বন্ধ করে দিবে কিনা, আর আমি কি ইন্ডাস্ট্রি চালাতে পারবো না, এত কোটি টাকা ইনভেস্টমেন্ট? পারবেন। আপনি আবার কি করতে হবে? নতুন করে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স, জরিমানা তো দিতে হবে, সাথে সাথে আপনাকে লাইসেন্স গ্রহণ করতে হবে। লাইসেন্স গ্রহণ করে তারপরে ইন্ডাস্ট্রি পরিচালনা করতে পারবেন। ঠিক আছে? এই ছিল টোটাল আজকের বিষয়। আমাদের আর পড়ানোর মতো কোনো কিছু নাই, জানার মতো কোনো কিছু নাই। আশা করি আপনাদের সামনে একটা ওভারভিউ ক্লিয়ার হয়ে গেছে। আপনি কোথায় কোনটা পাবেন, খরচ কত আসবে, আপনি ইন্ডাস্ট্রি কোন ক্যাটাগরির, বিষয়গুলো আশা করি ক্লিয়ার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু থাকে বলেন, আদারওয়াইজ আমরা লিভ নিব। আর পরবর্তীতে আপনাদের সাথে আরেকটা ক্লাস আছে, যদি এই রিলেটেড আমি আপনাদেরকে ট্রেনিং ম্যাটেরিয়ালস, আপনাদের যিনি কোর্স কোঅর্ডিনেটর আছেন ওনাকে আমি শেয়ার করে দিবেন, ওনার থেকে আপনারা নিয়ে নেবেন। আপনারা দেখবেন, যদি কোনো বিষয় কনফিউশন থাকে ফার্দার আমাকে কোশ্চেন করতে পারবেন। আজকে কোন প্রশ্ন আছে আপনাদের?